নেহা হিজাব পরছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। স্কুলে যাবার জন্য রেডি হচ্ছে। এটা রোজকার রুটিন। আমি সকালে নেহাকে খাইয়ে না দিলে না খেয়ে স্কুলে চলে যাবে। ভাইয়া, আমি আর খাবো না, হয়ে গেছে। এখনও তো কিছুই খেলি না, বসে কানে। মিম যতক্ষণ না আসবে ততক্ষণ এগুলো খেয়ে শেষ করতে হবে। মানে কি ভাইয়া? মিম আজকে যদি না আসে তাহলে কি তুই আমাকে সারা দিন খাওয়াবি? আমাকে নিয়ে কথা হচ্ছে মনে হয় ভাই বোনের মধ্যে। এই তো ভাইয়া, মিম এসে গেছে, আর খেতে হবে না। বলে গিয়ে মুখ ধুয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমি পকেট থেকে 100 টাকার নোট একটা বের করে নেয়ার হাতে দেই। লাভ ইউ ভাইয়া, আমি বাইরে অপেক্ষা করছি। আমার বান্ধবীকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও। বলেই নেহা হাসতে হাসতে চলে যায়। আমি নাসিমের কাছে গিয়ে বলি, কি মিস্টার হবু হাজবেন্ড, শুধু বোনের কেয়ার করলেই হবে? বোনের ভাবির কেয়ার করবেন না? তোমার ক্লাস শুরু হয়ে যাবে, যাও এখন। আচ্ছা, আপনি সবসময় আমার সাথে এইভাবে কথা বলেন কেন? এই জন্যই কি ভালোবাসি বলেছেন? দেখো মিম, আমি তোমাকে ভালোবাসি বলেছি এর মানে এটা নয় তুমি সবসময় আমার সাথে সময় কাটাবে। তুমি এখন লেখাপড়া করছো, আর সেটা মন দিয়ে করো। তোমার লেখাপড়া শেষ হলে তোমার দাদিকে বলে যখন আমার ঘরের বউ করে আনবো, তখন যত ইচ্ছা আমার সাথে সময় কাটিও। আমি চাই না আমার জন্য তোমার লেখাপড়ার ক্ষতি হোক। আই হোপ তুমি আমার কথা বুঝতে পেরেছো। হুম, খুব ভালো করেই বুঝতে পেরেছি। আচ্ছা, এখনকার ছেলেরা তো রিলেশনে কিছুদিন পরই গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যায়। আর ছেলেরা তো সুযোগের অপেক্ষায় থাকে, কখন মেয়েটাকে একা পাবে। কিন্তু আপনি কেন এসব ভাবেন না? তুমি চাও আমি তোমার সাথে এসব করি? একদমই না। আর আপনি তেমন ছেলে নয় বলেই আমি আপনার ভালোবাসার ডাকে সাড়া দিয়েছি। আমি মিমের কাছে গিয়ে ওর দুগালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলি, চাইলেই সম্পর্কটা অপবিত্র করা যায়, কিন্তু আমি চাই না তোমার আমার সম্পর্কটা অপবিত্র হোক। তোমাকে ভালোবাসি তোমার শরীরের জন্য নয়, সারা জীবন ভালোবেসে তোকে নিজের পাশে রাখতে চাই। তাই আমি তোকে ভালোবাসি, তোমার শরীরে হাত দিয়ে নয়। তোমার এই চোখের দিকে তাকিয়ে আমি শান্তি খুঁজে পাই। আর 5টা ছেলে কিসে সুখ পায় আমি জানি না, তবে আমার সুখ তোমার এই ঠোঁটের হাসিতে। নাসিমের কথা শুনে ঠোঁটের করে হাসি ফুটে ওঠে। শক্ত করে জড়িয়ে ধরি। একটু পর নাসিম আমাকে ছাড়িয়ে কপালে চুমু দিয়ে বলে, আচ্ছা এবার যাও, লেট হয়ে যাচ্ছে তোমার। মিম ঠিক আছে বলে আমার গালে কিস করে দৌড়ে চলে যায়। আমি হাসতে হাসতে রুমে এসে চেঞ্জ করে নিই অফিসে যাওয়ার জন্য। চলুন অফিসে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি নাসিম চৌধুরী, মাস্টার্স শেষ করে আর পড়তে পারিনি। আব্বু আম্মু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে আব্বুর অফিসের সকল দায়িত্ব এসে আমার কাঁধে পড়ে। ছোট বোন নেহা এবার ক্লাস 10-এ পড়ছে। আর এতক্ষণ যে মেয়েটার সাথে কথা বললাম ওর নাম মিম। আব্বু আম্মুর একমাত্র মেয়ে। মিমের আব্বু আম্মু একটা দুর্ঘটনায় মারা যায়, সেই থেকে ওর দাদি ওকে বড় করছে। মিম এবার নেহার সাথেই পড়ছে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে নেহা। নেহার সাথে আমাদের বাসায় প্রায় আসতো মিম। এরপর আস্তে আস্তে মিমকে আমার ভালো লাগতে শুরু করে। একদিন প্রপোজ করলাম, আর মিমও রাজি হয়ে গেল। বাকিরা গল্প পড়লেই বুঝতে পারবেন। অফিসে এসে নিজের চেম্বারে বসে কাজ করতে থাকি। স্কুলে এসে নেহা আর আমি ক্লাসে গিয়ে বসে পড়ি। কি রে বান্ধবী? প্যালাস ভাবি, মোহন স্যার কাল যে অঙ্ক দিয়েছে করেছিস? না করে কি উপায় আছে ননদিনী? মোহন স্যার যে রাগী, পরে সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে দিবে। যা বলেছিস, মোহন স্যারকে দেখলে এত ভয় করে? দুজনে কথা বলছি তখনই মোহন স্যার ক্লাসে আসে। এসেই সবাইকে কালকে যে অঙ্ক করে আনতে বলেছে সেটা বের করে সবার সামনে রাখতে বলে। এক এক করে সবার খাতা দেখছে। একটা ছেলে অঙ্ক করে আনেনি, বেদ দিয়ে ইচ্ছা মতো হাতে মারতে থাকে। আমাদের কাছে এসে অঙ্ক দেখে চলে যায়। এরপর ক্লাস করাতে শুরু করে। কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায়। ল্যাপটপ বন্ধ করে অফিসের ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে এসে আবার কাজ করতে থাকি। কাজ করতে করতে অফিস টাইম শেষ হয়ে অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে কলিং বেল দিতেই নেহা এসে দরজা খোলে। ভাইয়া, তুই আয়, ভেতরে আয়। কখন এসেছিস বাসায়? ক্লাস কেমন চলছে? একটু আগেই আসলাম, আর ক্লাস তো ভালোই চলছে। টেবিলে খাবার দে, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। বলে আমি রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে দুই ভাই বোন খাবার খেয়ে বসে আছি। ভাইয়া, মিম বলছিল আজ বিকেলে ঘুরতে যাবে। তোর যদি কোনো কাজ না থাকে তাহলে আমাদের সাথে নিয়ে ঘুরতে যাবে। ঠিক আছে, রুমে গিয়ে চেঞ্জ করে নে, আর মিমকে রেডি হয়ে থাকতে বল। নেহা ঠিক আছে বলে খুশির মনে ওর রুমে চলে যায়। আমিও রুমে এসে একটা আকাশি রঙের শার্ট পরে নিচে এসে অপেক্ষা করছি।
একটু পর নেহা আসলে দুজনে গাড়িতে উঠে বসি। আমি ড্রাইভ করতে থাকি। একটু পর মিমের বাসার সামনে এসে কল করতেই মিম বের হয়ে আসে। নেহা, তুই পেছনে বসছস বান্ধবী? আমি আমার হিরোর পাশে বসি। ঠিক আছে হবু ভাবি, আমি পেছনে গিয়েই বসছি। বলেই নেহা পেছনে চলে যায় আর মিম এসে আমার পাশে বসে। কোথায় যাবে তোমরা বলো? নদীর পাড়ে চলো। এখন সূর্য অস্ত যাবে আর নদীর পাড়ে বসে সূর্য অস্ত দেখার মজাই আলাদা। আমি ঠিক আছে বলে গাড়ি ড্রাইভ করতে থাকি। একটু পর নদীর পাড়ে এসে গাড়ি থামাতেই দুই বান্ধবী গাড়ি থেকে নেমে বাচ্চাদের মতো লাফালাফি করতে থাকে। দুজনে কাণ্ড দেখে আমি হাসতে হাসতে শেষ। কিছু সময় লাফালাফি করে নদীর পাড়ে বসে তিনজন সূর্য অস্ত দেখছি। মিম আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বসে তাকিয়ে আছে নদীর পানিতে। নদীর দিকে তাকিয়ে মনে হচ্ছে নদীর বুক কেউ রক্ত দিয়ে টিপ পরিয়ে রেখেছে। আমাদেরকে কি শুধু ঘোরাবেই, কিছু খাওয়াবে না? ভাইয়া, আমরা ফুচকা খাবো। আমি কি তোমাদের না করেছি খেতে? যাও গিয়ে খেয়ে আসো। তুমিও চলো, তিনজন একসাথে খাবো। আমি এসব হাবিজাবি খাই না। দুজনে ভেংচি কেটে চলে যায়। আমি বসে বসে নদীর পানি দেখছি। একটু পর নেহা বিল দেবার জন্য ডাকে। আমি ফুচকা বিল দিয়ে দুজনকে নিয়ে কিছু সময় ঘোরাঘুরি করে মিমকে ওর বাসায় নামিয়ে দিয়ে নেহাকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় দেখি মামা মামি আর তাদের ছেলে বসে বসে দাদির সাথে কথা বলছে। আমাকে দেখে মামা মামি একটা হাসি দেয়। আর মামাতো ভাই সাগর কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। এরা কেন এসেছে এত বছর পর এখানে? দাদি আমার কাছে এসে বলে, দিদিমণি আয়, তোর জন্য তোর মামা মামি অপেক্ষা করছে। এরা কেন এসেছে দাদি এখানে? এটা কেমন কথা দিদিমণি? তোর মামা মামি তোকে দেখতে এসেছে। আমাকে দেখতে এসেছে? এত বছর কোথায় ছিল এরা? আব্বু আম্মু মারা যাবার পর একদিনও এসেছে আমার খোঁজ নিতে? আজ হঠাৎ কি মনে করে এসেছে? নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছে। আমার কথা শুনে মামা মামি মাথা নিচু করে ফেলে। দাদি আমার হাত ধরে নিয়ে বসিয়ে বলে, ওনারা তোকে ওনাদের ছেলের বউ করে নিতে চায় দিদিমণি। দাদির কথা শুনে আমি বসা থেকে উঠে বলি, আমি জানতাম এরা কোনো না কোনো মতলব ছাড়া এখানে আসেনি। সরি, আমি আপনাদের ছেলেকে বিয়ে করতে পারবো না। দাদি এদের চলে যেতে বলো আর বলে দাও আর কখনো যেন এখানে না আসে। এই বুড়ি, তুমি এদের কেন বসিয়ে রেখেছিলে? দাদি থেকে সোজা বড়ি। আমার দিদিমণিটা এত রেগে আছে কেন? সরো, ঢং করবে না। তুমি জানো না আমি এদের সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বিয়ে নাসিমের সাথেই দেব। এরা এসেছে আবার চলেও গেছে। দাদির কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি। দাদি জানলো কি করে আমি নাসিমকে ভালোবাসি? এত অবাক হবার কিছু নেই দিদিমণি। এরপর থেকে যখন নাসিমের ছবি বুকে নিয়ে ঘুমাবি তখন দরজা বন্ধ করে ঘুমাস। বুড়ি, তুমি লুকিয়ে লুকিয়ে আমার হিরোর ছবি দেখো? বলেই দাদিকে জড়িয়ে ধরি। আরও কিছু সময় দাদি কথা বলে চলে যায়। আমি পড়তে বসি। রুমে বসে ল্যাপটপের অফিসে কাজ করছি। নেহা কফি নিয়ে এসে বলে, ভাইয়া এই নে কফি, আমি বানিয়েছি নিজের হাতে তোর জন্য। কত টাকা লাগবে বল? তুই কি করে বুঝলি ভাইয়া আমার টাকা লাগবে? আমার বোনকে আমি চিনব না? সে যে কোনো কারণ ছাড়া আমার সেবা করতে আসেনি সেটা আমি ভালো করেই জানি। টেবিলে মানিব্যাগ আছে, কত টাকা লাগবে নিয়ে নে। আসলে ভাইয়া কাল মিমকে নিয়ে একটু শপিং করতে যাব স্কুল শেষ করে। আমি ঠিক আছে বলে আবার কাজ করতে থাকি। নেহা মানিব্যাগ থেকে টাকা নিয়ে চলে যায়। কাজ শেষ করে রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে আসি। তখনই মিম কল করে। কল কেটে দিয়ে আমি ব্যাক করি। আমি কল করলাম, কেটে দিলে কেন? এমনি। আচ্ছা বলো। আজ কি হয়েছে জানো বাসায়? তুমি না বললে আমি কি করে জানবো? এরপর আমি নাসিমকে সব বলি। বাবা মামির আশা থেকে শুরু করে দাদির সাথে যা যা কথা হয়েছে সব শুনে নাসিম বলে, ও আচ্ছা এই কথা। দাদি যখন রাজি তাহলে তো আর কোনো সমস্যা নেই। আচ্ছা ডিনার করেছো? করেছি। তুমি করেছো? এইমাত্র করেই রুমে আসলাম। চলো না বিয়ে করে ফেলি আমরা। এখনও নাক টিপলে দুধ বেরোবে, সে আসছে বিয়ে করতে। লেখাপড়া শেষ করো আগে। পচা তুমি একটা, কথাই নেই তোমার সাথে। আরই আরই বলেই কল কেটে দেয়। আমি হাসতে থাকি। একটু পর মোবাইল পাশে রেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন একইভাবে নেহাকে খাইয়ে দিচ্ছি আর ও রেডি হচ্ছে।
একটু পর কলিং বেল বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলে দেখি মিম মুখ ভেংসি কেড়ে ভেতরে চলে যায়। বাবা, এখনও রেগে আছে ম্যাডাম। দরজা বন্ধ করে চেয়ারে এসে বসতেই নেহা, তোর ভাইকে বলে দে আমি রেগে আছি, আমার সাথে যেন কথা না বলে। বাট আমি তো কিছু বলিনি। তোমাদের আবার কি হলো? রেগে আছো কেন তোমরা? রায়বাগিনী ননদিনী, তুমি একটু ভেতরে যাও, আমি এখন ঝগড়া করব। ওকে, বাট জাস্ট 10 মিনিট। চেয়ারে বসে আছি, হঠাৎ মিম এসে এলোপাতারি হাত পা ছুতে থাকে আর বলতে থাকে, কি বলেছো তুমি কাল রাতে? আমি বাচ্চা, আমার নাক টিপলে দুধ বের হবে? আজ আমি তোমাকে ব্যথা লাগছে, ছাড়ো। আমি মিমকে ঘুরিয়ে পেছন থেকে হাত মোচড় দিয়ে ধরে বলি, এই চুপ, বাচ্চাদের মতো চিৎকার করবে না। শরীরে 1 কিলো মাংস নেই, আচ্ছা আমার সাথে লাগতে। তুমি পচা, আমি তোমার সাথে থাকবো না, ব্রেকআপ। ব্রেকআপ করো আর যাই করো, তোমাকে তো সারা জীবন আমার সাথেই থাকতে হবে সোনা। তুমি আমাকে মেরেছো, আগে আদর করো, তাহলে থাকবো। আমি মুচকি এসে মিমকে আমার দিকে ঘুরিয়ে দুগালে হাত রেখে কপালে গালে চোখের পাতায় কিস করে বলি, এবার রাগ ভেঙেছে আমার জানটার। এত মিষ্টি করে আদর করলে কি কেউ রেগে থাকতে পারে? বলেই আমাকে জড়িয়ে ধরে শক্ত করে, আমিও জড়িয়ে ধরি মিমকে। এ বাবা, ঝগড়া করবে বলে রোমান্স করছো ভাবি? নেহার কথা শুনে মিম আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। আমিও মাথা নিচু করে আছি লজ্জায়। আচ্ছা, এবার রোমান্স আর লজ্জা শেষ হলে চলো বান্ধবী স্কুলে যাই। বলেই দুজনে হাসতে হাসতে চলে যায়। আমিও চলে আসি অফিসে। এভাবেই অফিস বাসা নেহা আর মিমকে নিয়ে কেটে যায় 3 বছর। দুজনে এবার অনার্সে পড়ছে। আগের থেকে অনেক বদলে গেছে দুজনই। এখন আর আগের মতো দুষ্টুমি করে না। বিকেলে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি, হঠাৎ মিম এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আরে তুমি কখন আসলে? একটু আগেই এসেছি, তোমাকে কিছু বলার আছে। বলো, কি বলবে? আগে আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি আমার কথাগুলো শুনে রেগে যাবে না? আচ্ছা, এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আর রেগে যাবো না, বলো। আসলে নেহা একটা ছেলেকে ভালোবাসে, আমাদের থেকে 3 ক্লাস সিনিয়র। পড়ালেখার পাশাপাশি তার আব্বুর ব্যবসা দেখাশোনা করে। নাম নয়ন। আর নয়ন ভাই তার বাসায় জানিয়েছে তুমি বললে তারা আসবে। নেহা তোমাকে বলেছে আমার সাথে কথা বলতে? যে যাই বলুক, এখন তুমি বলো। আর শোনো, নেহা আর নয়ন ভাই একে অপরকে খুব ভালোবাসে, ঠিক আমাদের মতো। ঠিক আছে, তুমি ছেলেকে তার পরিবারের লোকজন নিয়ে আসতে বলো। তুমি রাজি? সত্যিই তুমি খুব ভালো, লাভ ইউ। বলে আমার গালে চুমু দিয়ে চলে যায়। পরের দিন ছেলে তার আব্বু আম্মুকে নিয়ে আসে। কথাবার্তা বলে দুজনে ঠিক করি। নেহা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এরপর ছেলেরা চলে গেলে পরের দিন থেকে শপিং শুরু করে দেয়। আত্মীয় স্বজন আর আমার বিজনেস পার্টনারদের ইনভাইট করা শেষ। দেখতে দেখতে কেটে যায় আরও 5 দিন। আজ নেহার হলুদ সন্ধ্যা। মিম আর তার বান্ধবীরা নেহাকে স্টেজে নিয়ে যায়। আমি রুমে এসে চেঞ্জ করে একটা পাঞ্জাবি পরে নেই। হঠাৎ রুমে মিম এসে বলে, বাহ, আমার বরটাকে তো খুব সুন্দর লাগছে। তুমি এখানে? নেহার কাছে না থেকে এখানে কি করছো? আমার কিছু বলার আছে। বলো। আমি আর নেহা সমবয়সী, তাই না? তো কি হয়েছে? নেহার বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমার হচ্ছে না কেন? বিয়ে পাগলি হয়ে গেছো দেখছি। আচ্ছা, নেহার বিয়ের 1 সপ্তাহ পর আমারও বিয়ে করে নেব। হ্যাপি এবার? মিম এসে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, খুব খুশি। আচ্ছা চলো, হলুদের অনুষ্ঠান শুরু করি। দুজনে নিচে চলে আসি। এরপর হলুদের অনুষ্ঠান শুরু হয়। আমি আর মিম প্রথমে হলুদ মাখিয়ে দেই। এরপর আত্মীয়রা এক এক করে সবাই হলুদ মাখিয়ে দেয়। দেখতে দেখতে হলুদ বিয়ে সব কমপ্লিট হয়ে যায়। একটু আগেই নেহাকে নিয়ে চলে গেছে। রুমে বসে আছি। মিম এসে আমার কোলে বসে আমাকে জড়িয়ে ধরে বলে, মন খারাপ তোমার নেহার জন্য? আমি ঠিক আছি, তুমি বাসায় যাবে না? এত রাতে আর যাব না, দাদিকে কল করে বলেছি কাল যাব। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, তুমি নেহার রুমে গিয়ে শুয়ে পড়ো। মিম ঠিক আছে বলে নেহার রুমে গিয়ে শুয়ে পড়ে। এভাবেই কেটে যায় আরও 7 দিন। মিমের বাসায় বসে আছি। আমি তোমাদের ব্যাপারে সবাই জানি, আর আমার কোনো আপত্তি নেই তোমাদের বিয়েতে। তাহলে দাদি, আগামী শুক্রবার আমাদের বিয়ে হলে কেমন হয়? এটা তো খুবই ভালো হয়। দাদি, আমি চাই বিয়েটা আমার বাসায় হোক, আর আপনিও আমাদের সাথেই থাকবেন। কিন্তু দাদু ভাই, এটা সবাই ভালো চোখে দেখবে না। কে কিভাবে দেখলো সেটা আমি ভাবি না দাদি। আপনি আমাদের সাথেই থাকবেন।
দাদিকে আমি আর মিম বুঝিয়ে রাজি করি। পরের দিন নেহা বাসায় এসে ওর বরকে নিয়ে বিয়ের সকল কেনাকাটা করে। এভাবে দেখতে দেখতে চলে যায় আমাদের বিয়ের দিন। একটু আগে খুব ধুমধাম করেই আমার আর মিমের বিয়ে হয়ে যায়। নেহা আমাকে নাসিমের রুমে নিয়ে এসে বলে, রেডি হয়ে যাও বান্ধবী, একটু পর ভাইয়া এসে আজ তোমার সব কিছু চুরি করে নেবে। এই পেতনি, তোর লজ্জা করে না এসব বলতে? লজ্জা আমি না বান্ধবী, তুমি পাবে। আচ্ছা তুই থাক, আমি যাই। বলেই নেহা চলে যায়। আমি বসে আছি। একটু পর দরজা খোলার শব্দে তাকিয়ে দেখি আমার বর এসেছে। আমি বিছানা থেকে নেমে নাসিমের পা ছুঁয়ে সালাম করি। আমি মিমকে তুলে আমার বুকে জড়িয়ে ধরি। আজ থেকে আমরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে গেলাম। এখন থেকে বাকিটা জীবন একসাথে হাঁটবো আমরা। এই বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে পারবো নিশ্চিন্তে। মিমকে কোলে তুলে বিছানায় দিয়ে লাইট অফ করে আমিও মিমের পাশে শুয়ে দুজনে হারিয়ে যে একে অপরের মাঝে। আর তাকিয়ে থেকে লজ্জা দিবেন না। শাটার ডাউন, দোকান বন্ধ। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।